সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের সময়টা খুবই ভালো যাচ্ছে। কিভাবে ভালো যাচ্ছে? অর্থাৎ তোমরা এখন প্রতিনিয়ত পড়ালেখার মাধ্যমে নতুন নতুন তথ্য, নতুন নতুন জ্ঞান অর্জন করছো, রাইট? তার মানে কি দিনকাল ভালোই যাবে, এটাই তো স্বাভাবিক। ওকে, সেই নতুন নতুন তথ্য এবং জ্ঞানের সেই ধারাবাহিকতা নিয়ে আজ তোমাদের ক্লাসে রসায়ন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। তো আশা করি সবাই পড়ালেখা নিয়ে এনজয় করছো এবং মজা মজা করে পড়ালেখা শিখছো। তার সাথে সাথে অবশ্যই কেমিস্ট্রি মজা মজা করে শিখলেন, রাইট? তাহলে আমরা আজকে কথা বলবো অ্যাসিড। অ্যাসিড নিয়ে কথা বলবো। এতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেহেতু রসায়ন পড়ি, অর্থাৎ আমরা যেহেতু কেমিস্ট্রির ছাত্র এবং ছাত্রী, তাই আমরা অবশ্যই অ্যাসিড কি এবং তার কিভাবে ব্যবহার করতে হবে, সেটা আমাদের কি উপকার আসে এবং তার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো, রাইট? এখন আমাদের এই অ্যাসিড নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তাহলে চলো শুরুতে আমরা কথা বলবো কেমিস্ট্রি নবম অধ্যায়, যে চ্যাপ্টারটার নাম তোমরা নিশ্চয়ই জানো, সেটা হলো অ্যাসিড ক্ষার সমতা। অ্যাসিড ক্ষারক সমতা নিশ্চয়ই আপনারা জানেন যে আপনাদের কেমিস্ট্রি নবম অধ্যায়ে যে চ্যাপ্টারটার নাম, সেটার নাম হলো কি? অ্যাসিড ক্ষারক সমতা। তাহলে চলো শুরুতে আমরা যেটা 9.1 এ আমাদের বইতে আছে সেটা নিয়ে কথা বলবো। সেটা হলো অ্যাসিড কি। তোমাদের বইতে 9.1 এ লেখা আছে অ্যাসিড, অর্থাৎ অ্যাসিড নিয়ে কথা আছে। অ্যাসিড কি? তাহলে অ্যাসিড তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা একটা রাসায়নিক পদার্থ যেটা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন শিল্প কারখানায় আমাদের বিভিন্ন জৈবিক চাহিদা, অর্থাৎ যে সকল কাজের সাথে মানুষের জীবনের সম্পর্ক, সে সকল কাজে অবশ্যই অ্যাসিড ব্যাপক ভূমিকা রাখে। তাহলে অ্যাসিড কি সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। অ্যাসিড হলো এমন রাসায়নিক পদার্থ, এটা সংজ্ঞাটা যদি আমরা লিখি তাহলে লিখবো যে সকল রাসায়নিক পদার্থ যারা জলীয় দ্রবণে কোন দ্রবণে? জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে অথবা সৃষ্টি করে, যেটাই বলতে পারেন, দান করে, তাদেরকে অ্যাসিড বলে। এটা একটা কমন সংজ্ঞা দিলাম আমরা। অ্যাসিড কি? অ্যাসিড হলো ওই সকল রাসায়নিক পদার্থ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে বা তৈরি করে। এই হাইড্রোজেন আয়নের অপর নাম হলো প্রোটন। এই হাইড্রোজেন আয়নের অপর নাম কি? প্রোটন। তাহলে চলো আমরা এটার উদাহরণটা দেই। এরা জলীয় দ্রবণে নিশ্চয়ই লিখে ফেলছেন। ওকে, লিখে ফেললে চলো আমরা উদাহরণে চলে যাচ্ছি। উদাহরণ নিয়ে কথা বলবো, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যখন আমরা পানিতে দিব, তখন এটা সাধারণত লিকুইড হিসাবে নিব। আমরা এই অ্যাসিডটাকে প্রথমে আমরা লিকুইড হিসাবে নিব, তরল হিসাবে নেওয়ার পরে যখন এটাকে পানিতে দিব, তখন এটা হাইড্রোজেন আয়ন দান করবে কি? জলীয় মাধ্যমে, অ্যাকুয়াস। সাথে সাথে এখানে আপনার ক্লোরিন আয়নও তৈরি করবে কোথায়? জলীয় দ্রবণে। তাহলে আমরা দেখলাম যে এই পদার্থটা পানির মধ্যে দেওয়ার ফলে হাইড্রোজেন আয়ন তৈরি করলো, তাই আমরা এটাকে অ্যাসিড বলতে পারি। এবং এটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, রাইট? সেম ঘটনা সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে যখন আমরা পানিতে দিব, তখন হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে কয়টা? দুইটা। সাথে সাথে
কি আরেকটা আয়ন উৎপন্ন করবে সালফেট। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্র্যাকেটে যে এ কিউ লেখা, এই এ কিউ দ্বারা বোঝাবে অ্যাকুয়াস, জলীয় পানি। তার মানে এই সকল পদার্থ যেহেতু জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করলো, তাই এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা অ্যাসিড বলবো। তো বিভিন্ন ধরনের অ্যাসিড আছে, আরো কিছু অ্যাসিড আমরা উদাহরণ দিচ্ছি, যেমন কার্বনিক অ্যাসিড। কি অ্যাসিড? কার্বনিক অ্যাসিড। এটা কি হবে? হাইড্রোজেন আয়ন তৈরি করবে প্লাস কার্বনেট আয়ন তৈরি করবে। কি তৈরি করবে? হাইড্রোজেন আয়ন এবং কার্বনেট। নিশ্চয়ই এখানে অ্যাকুয়াস থাকবে, জলীয় অবশ্যই থাকবে। কিসে দিলাম? পানিতে দিলাম। আর এই কার্বনিক অ্যাসিডটাকে আমরা সাধারণত লিকুইড অবস্থায় নিব, ফলে সে প্রোটন বা হাইড্রোজেন আয়ন দান করলো। অপরপক্ষে ইথানোয়িক অ্যাসিড, এই ইথানোয়িক অ্যাসিডকে যখন আমরা পানিতে দিব, অবশ্যই সেটা প্রোটন এবং একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন তৈরি করে ফেলে। এবং অবশ্যই এগুলো কিসে থাকবে? এ কিউ জলীয় দ্রবণে থাকবে। এখন এখানে কথা হলো যে আমরা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, তখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন নিলাম, তখন আমরা কি লক্ষ্য করছো? আমরা তীর চিহ্ন দিলাম, একমুখী চিহ্ন। কিন্তু এই দুইটা অ্যাসিডের ক্ষেত্রে কেন আমরা উভয়মুখী চিহ্ন দিলাম? এটা একটা কোশ্চেন আপনাদের মনে জাগতে পারে। এটার কারণ হলো এই দুইটা অ্যাসিড হলো দুর্বল অ্যাসিড। এই দুইটা অ্যাসিড হলো দুর্বল অ্যাসিড, অর্থাৎ এরা কম পরিমাণে বিয়োজিত হয়। এদেরকে যখন আমরা পানিতে দিব, এরা কিছু আয়ন হিসাবে থাকবে, কিছু অণু হিসাবে থাকবে। এটাকে যখন আমি পানিতে দিব, কিছু আয়ন হিসাবে থাকবে, কিছু অণু হিসাবে থাকবে, অর্থাৎ এরা সম্পূর্ণ বিয়োজিত হয় না। কিন্তু অপরপক্ষে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড যারা তীব্র অ্যাসিড, তারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তাই এদেরকে আমরা শুধু কি একমুখী চিহ্ন দিলাম, অর্থাৎ এই অণু থেকে সম্পূর্ণ বিয়োজিত হয়ে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হবে। তাই এখানে একমুখী চিহ্ন আপনারা বইতে লক্ষ্য করবেন। তাহলে এখান থেকে আমরা দুটি শব্দ বুঝতে পারলাম, একটা হলো দুর্বল অ্যাসিড এবং আরেকটা হলো সবল অ্যাসিড। তাহলে সেই সংজ্ঞাটা আমরা কিভাবে দিব? তাহলে শুরুতে আমরা সবল অ্যাসিড, সবল অ্যাসিডের সংজ্ঞাটা কি হবে? যে সকল অ্যাসিড পানিতে, যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে কি বলা হবে? সবল অ্যাসিড বলা হয়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। এরা কি সবল অ্যাসিড? কেন সবল অ্যাসিড? এরা পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, অর্থাৎ এরা সম্পূর্ণ যতটি হাইড্রোজেন আয়ন আছে সবগুলোই বিয়োজিত হবে। তাহলে বিয়োজনের উপর ভিত্তি করে সবল অ্যাসিডটা বলা হলো এখানে। তাহলে অপরপক্ষে আমরা উইক অ্যাসিডটা কিভাবে বলবো? উইক অ্যাসিড যখন হবে, অর্থাৎ যদি আমরা বলি দুর্বল অ্যাসিড, কি বলবো? দুর্বল অ্যাসিড। তখন যে সকল অ্যাসিড পানিতে এই সম্পূর্ণ জায়গাটা কি হবে? আংশিক বা কম, আংশিক বিয়োজিত হয়, তাদেরকে আমরা কি বলবো?
তাদেরকে আমরা বলবো দুর্বল অ্যাসিড। যেমন কার্বনিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। মনে রাখবা সাধারণত জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড, অজৈব অ্যাসিড স্ট্রং অ্যাসিড। তবে কার্বনিক অ্যাসিড এটি জৈব অ্যাসিড না হওয়া সত্ত্বেও এটা কিন্তু দুর্বল অ্যাসিড, ব্যতিক্রম, মনে রাখবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল অ্যাসিড পানিতে আংশিক বিয়োজিত হয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। যেমন এই যে আমি একটা আরো উদাহরণ দিয়ে বলছি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন দিবেন, যখন পানিতে দিবেন তখন এটা কি 100% বিয়োজিত হবে। AQ 100% বিয়োজিত হবে। তাই এটার নাম হয়ে যাবে কি সবল অ্যাসিড। কিন্তু যদি আমি ইথানোয়িক অ্যাসিড CH3COOH ইথানোয়িক অ্যাসিডে আমি যদি পানি দেই তখন দেখা যাবে এখানে একটা সহজ বিক্রিয়া, এই প্রোটনটা আলাদা হয়ে যায়, ফলে এটা ক্যাটায়ন আর এটা অ্যানায়ন তৈরি হয়। সরি, এখানে মাইনাস হবে, এটাও AQ জলীয় দ্রবণ। তো দেখা গেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 1000 টি ইথানোয়িক অ্যাসিডকে পানিতে রাখা হয় তবে মাত্র 4টি তোমার অণু বিয়োজিত হবে। অর্থাৎ এখানে বাকি 4টি অণু বিয়োজিত হবে, আর বাকি 996টি কি অণু অবিয়োজিত অবস্থায় থাকবে। মুখে বলছি আবার, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখা গেল একটা পরীক্ষার মাধ্যমে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি এখানে 100টি ইথানোয়িক অ্যাসিড নিয়ে পানিতে রাখি তাহলে দেখা গেছে মাত্র 4টি অণু বিয়োজিত হয়ে 4টা প্রোটন তৈরি করবে, বাকি 996টি অণু অবিয়োজিত অবস্থায় থাকবে। অর্থাৎ এটা খুবই কম পরিমাণে বিয়োজিত হয়, তাই এটাকে বলা হবে, আমরা কি বলবো, এটাকে বলবো দুর্বল অ্যাসিড। তাহলে আমরা এখানে বুঝলাম যে অ্যাসিড কাকে বলে এবং দুর্বল এবং সবল অ্যাসিড নিয়ে কথা বলছি। এরপরে ঘনমাত্রার উপর নির্ভর করে অ্যাসিডকে আবার দুই ভাগে ভাগ করে। অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়। কি বলছি? ঘনমাত্রার উপর নির্ভর করে অ্যাসিডকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো তীব্র অ্যাসিড আর আরেকটা হলো উইক অ্যাসিড, মৃদু অ্যাসিড। স্ট্রং STRONG স্ট্রং অ্যাসিড আর হলো উইক অ্যাসিড। তাহলে স্ট্রং এর হলো তীব্র আর উইক হলো মৃদু বা হালকা। তাহলে ঘনমাত্রাটা আসলে কি হবে সেটা আমরা একটু বিস্তারিত কথা বলবো। ঘনমাত্রার উপর নির্ভর করে, তো ঘনমাত্রা বলতে তোমরা বুঝো যে কোনো একটা অ্যাসিডে সেটা যদি দ্রবীভূত অবস্থায় থাকে, যে কোনো একটা অ্যাসিড সেটা দ্রবীভূত অবস্থায় থাকলো, তাহলে এখানে যে দ্রবণটা তৈরি হলো সেখানে দ্রাবক আছে এবং দ্রব আছে। তাহলে দ্রাবক হিসাবে আমরা পানি ব্যবহার করি, দ্রব হিসাবে আমরা অ্যাসিড ব্যবহার করি। তাহলে এখানে যদি এই দ্রবণে যদি দ্রাবক
তুলনামূলক দ্রাবক বেশি দ্রবক কম থাকে তখন তখন এই দ্রবণে যে অ্যাসিড আছে সেটাকে আমরা বলবো, যদি দ্রাবক বেশি দ্রব কম অর্থাৎ অ্যাসিড কম থাকে তখন এটাকে আমরা বলবো মৃদু অ্যাসিড। এটাকে কি বলবো? মৃদু অ্যাসিড। অর্থাৎ যখন পানির পরিমাণটা বেশি থাকবে অর্থাৎ অ্যাসিডের পরিমাণ কম থাকবে তখন সেটার ঘনমাত্রা, অ্যাসিডের ঘনমাত্রাটা কমে যাবে। সাপোজ আবার আরেকটা উদাহরণ, যেমন এখানে অ্যাসিডের মিশ্রণ আছে, অ্যাসিড দ্রবণ। তাহলে দ্রবণ মানে কি? দ্রাবক প্লাস দ্রব। দ্রাবক কি? পানি। দ্রব কি? অ্যাসিড। যদি অ্যাসিড তুলনামূলকভাবে পানির চেয়ে বেশি থাকে অর্থাৎ বেশি থাকে, যদি অ্যাসিড যদি তুলনামূলক কথাটা কেন বললাম, অর্থাৎ যা থাকার দরকার তার চেয়ে যদি অ্যাসিড যদি তুলনামূলক পানি অপেক্ষা বেশি থাকে তখন ওই দ্রবণের কে বলা হবে তীব্র অ্যাসিড দ্রবণ। ওই দ্রবণকে বলা হবে কি? তীব্র অ্যাসিড দ্রবণ। অর্থাৎ একটা অ্যাসিডে তুমি দ্রবণ তৈরি করলা, সেখানে অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে, দ্রাবক পানির পরিমাণ যদি কম থাকে, যদি অ্যাসিড তুলনামূলক পানি অপেক্ষা বেশি থাকে তখন সেটাকে আমরা বলবো তীব্র অ্যাসিড, অর্থাৎ অ্যাসিড বেশি আছে, অ্যাসিডের মাত্রা, অ্যাসিডের ঘনমাত্রা বেশি আছে, অ্যাসিডের ঘনমাত্রা কি? বেশি, তাই সেটাকে আমরা বলবো কি? তীব্র অ্যাসিড। তাহলে এটা দুই ভাবে হতে পারে, লক্ষ্য করো। সাপোজ মনে করো আমার এখানে 100 ml কি দ্রবণ, এটাও 100 ml দ্রবণ। এখানে যদি আমি 90 গ্রাম HCl দেই, এখানেও যদি আমি 80 গ্রাম HCl দেই, দেখো দ্রবণ একই, অর্থাৎ টোটাল দ্রবণ 100 ml এর মধ্যে 90 গ্রাম HCl আছে, 100 ml দ্রবণের মধ্যে 80 গ্রাম HCl আছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে পাত্র 1 আর পাত্র 2 এই দুইটার মধ্যে কোন দ্রবণটা হবে স্ট্রং অ্যাসিড? তুলনামূলকভাবে কম্পেয়ারলি কোনটা হবে স্ট্রং? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে যেহেতু আমাদের দ্রবণের পরিমাণ একই, দ্রাবক এখানে বেশি, দ্রব এখানে বেশি, দ্রব অর্থাৎ HCl অ্যাসিডের পরিমাণ বেশি, তাই বলা যাবে এটা স্ট্রং অ্যাসিড। এই দ্রবণটাতে অ্যাসিডের মাত্রাটা বেশি, যদি এটাকে আমরা আরো বেশি দেই তখন এটার পাওয়ারটা আরো বাড়বে, ঘনমাত্রা বাড়বে, ফলে এটা আরো তীব্র হবে, রাইট? অর্থাৎ যেখানে সাধারণত তুলনামূলকভাবে কি অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে সেটাকে আমরা বলবো কি? স্ট্রং অ্যাসিড। আবার লক্ষ্য করো, যদি এমন ঘটনাটা ঘটে যে দ্রব একই রকম, যেমন 80 গ্রাম HCl, এখানেও 80 গ্রাম HCl, দ্রব একই রকম, কিন্তু আমি এখানে 200 ml আর এখানে 100 ml পানি দিলাম, অর্থাৎ আমরা একটা দ্রবণ তৈরি করলাম 200 ml এর মধ্যে 80 গ্রাম HCl আর 100 ml এর মধ্যে 80 গ্রাম HCl। তোমরা দেখে লক্ষ্য করো, এখানে এবার অ্যাসিডের পরিমাণ একই, কিন্তু
দ্রবণের পরিমাণ ভিন্ন, তাহলে কি লক্ষ্য করো তো কোনটা স্ট্রং কোনটা উইক? রাইট, নিশ্চয় বুঝতে পারছেন এখানে দ্বিতীয় পাত্রতে অল্প আয়তন, তাই আয়তন বেশ কম হওয়ার কারণে দ্বিতীয় পাত্রটা হবে স্ট্রং অ্যাসিড তুলনামূলকভাবে। এই দুইটার মধ্যে এটার তীব্রতাটা বেশি, কারণ কম ঘন কম দ্রবণের মধ্যে 80 গ্রাম, বেশি দ্রবণের মধ্যেও 80 গ্রাম, তার মানে কি ঘনত্বটা কোথায়? এখানে বেশি হবে। তোমরা এই সূত্র দিও, ফিজিক্সে পড়ছো, ঘনত্ব D = m/v, অর্থাৎ ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তাহলে আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব কমবে, আবার ভর যদি বাড়ে ঘনত্ব বাড়বে। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তার মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে আসলে যে দ্রাবক এবং দ্রব এই দুইটার উপরে কিন্তু কি তোমার একটা অ্যাসিড দুর্বল না আরেকটা অ্যাসিড স্ট্রং, সেটা আমরা বুঝতে পারবো। তো আমরা নেক্সট ক্লাসে, আজকে এই ক্লাস শুরু করলাম, নেক্সট ক্লাসে আমরা আরো ভিন্ন টপিকস নিয়ে কথা বলবো। আশা করি আমরা যতটুকুই শিখছি এখান থেকে যদি আমরা একটা লাইন শিখি, একটা ওয়ার্ড শিখি, সেটা আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে আমরা এতটুকু ভালোভাবে পড়বো এবং সময়ের যথাযথ ব্যবহার করব। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।